দুই হাত গালে চেপে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে তিথি। এই তো এক মুহূর্ত আগে এই কথাটি বলার অপরাধী আয়ান তার দুগালে ঠাস করে তীব্র চর বসিয়ে দিয়েছে। আয়ান অনেকক্ষণ ঠায় দাঁড়িয়ে তিথির এই কান্না দেখল, তারপর গলা সপ্তমে চড়িয়ে খপে পেটে পড়ল। কি বললি তুই? আমি তোর ইজ্জত কেড়ে নিয়েছি? তোর এত বড় সাহস? আয়ানের চোখ দুটো তখন আগুনের মতো লাল। এই মুহূর্তে তিথি আয়ানকে দেখে ভয়ে ছিটিয়ে যাচ্ছে, তবুও তিথি এক গুয়েমি নিয়ে সাহস করে পাল্টা জবাব দিল, তা নয়তো কি? আমার এই বদনাম নিয়ে আমি এখন কাকে মুখ দেখাবো? তিথির কথায় আয়ানের রাগ আরও শতগুণ বেড়ে গেল। সে দাঁতে দাঁত ঘর্ষণ করে বলল, ওরে বেয়াদব মহিলা, দাঁড়া, তোর আসল রূপ দেখাচ্ছি। কথাটা বলে আয়ান দ্রুত স্টাডি রুমে গেল এবং একটি ল্যাপটপ নিয়ে এলো। এরপর দ্রুত লিভিং রুমে লাগালো সিসি ক্যামেরার ফুটেজটি চালু করে তিথির একেবারে সামনে তুলে ধরে বলল, এই নে, ভালো করে দেখ কার ইজ্জত কেড়ে নেওয়া হয়েছে আর কে পাগল হয়েছিল। তিথি ল্যাপটপের স্ক্রিনে তাকালো। কাল রাতে নেশার ঘরে সে কিভাবে আয়ানের সাথে বেয়াদবি করেছে এবং সবশেষ সে কি চরম কাণ্ড ঘটিয়েছে সবটা দেখল। সেই দৃশ্য দেখে সে লজ্জায় মাটির সাথে মিশে যেতে চাইল। তিথি এবার অপরাধবোধে মাথাটা নিচু করে ফেলল। আয়ান তখন কিছুটা শান্ত স্বরে তবে কঠোর কণ্ঠে বলল, দেখ, যা হওয়ার তা তো হয়েই গেছে। আর কি বলবি যে তোর বিয়ে হবে না, তোর স্বামী তোকে গ্রহণ করবে না? তুই হয়তো ভুলেই গেছিস আমি তোর স্বামী। কালকেই আমাদের সামাজিকভাবে আবার বিয়ে, আর শুধু পরিবার ও তাদের সম্মানের দিকে তাকিয়ে এই বিয়েতে মত দিয়েছি। নাহলে তোর মতো একরোখা মেয়েকে বিয়ে করার এক বিন্দুও ইচ্ছে আমার ছিল না। তিথি মাথা নিচু করে রইল, একটা কথাও বলল না। লজ্জায় সে জড়সড় হয়ে আছে। এত বড় একটা কাজ সে কিভাবে ঘটাতে পারল? সে সে এই কথা ভাবতেই তিথির মনে হচ্ছে আত্মগ্লানিতে সে মরেই যাক। তিথিকে এভাবে নিষ্প্রাণ পুতুলের মতো চুপ করে বসে থাকতে দেখে আয়ান বলল, গেট আউট, এই মুহূর্তে আমার রুম থেকে বেরিয়ে যা। তুই আর কখনো আমার দ্বারের কাছে আসবি না। শোন, তোর সাথে বিয়ে হলেও আমি কখনো তোকে আমার স্ত্রী হিসেবে মানব না। বাইরের লোকের কাছে তুই আমার স্ত্রী হবি ঠিকই, কিন্তু আমার কাছে তোর কোনো স্থান নেই। আয়ানের কথা শুনে তিথির সর্বাঙ্গে যেন আগুন জ্বলে উঠল। সে তার আসল ইজ্জতটাই নিয়ে নিল, আর এখন বলছে তাকে স্ত্রী হিসেবে মানবে না। এই ভাবনা আসতেই তিথি ক্রোধে কিছু একটা বলতে উদ্যত হলো, কিন্তু আয়ান তার আগেই ধমকে নামিয়ে বলল, আমি কোনো সাফাই শুনতে চাই না। এখনই বের হ এখান থেকে, না হলে তোকে তুলে নিয়ে আছাড় মারতে আমার 1 সেকেন্ডও লাগবে না। কথাটা বলেই আয়ান দ্রুত ওয়াশরুমে ঢুকে গেল। তিথি ধীরে ধীরে নিজের পোশাক পরে খাট থেকে নামলো। আর নেমে প্রথম পা বাড়াতেই শরীরের তীব্র যন্ত্রণায় তার পা টলে গেল। সে ধপাস করে মেঝেতে পড়ে গেল, আর সেই ব্যথায় তার মুখ থেকে স্বতঃস্ফূর্ত চিৎকার বেরিয়ে এলো, আহ, আম্মু! তিথি অতি কষ্টে উঠে দাঁড়ালো এবং পা টেনে টেনে ঘর থেকে বের হলো। তুরা আর আরফা তিথিকে ছাদে খুঁজে না পেয়ে আবার নিচে নেমে আসছিল। তিথি ধীরে ধীরে খোঁড়াতে খোঁড়াতে নিজের ঘরের দিকে যাওয়ার পথেই আরফা আর তুরার সামনে পড়ে গেল। তিথি দুজনকে দেখেই তাড়াহুড়ো করে ওড়নাটা টেনে ভালো করে নিজের শরীরটা আবৃত করার চেষ্টা করলো। তোরা তিথিকে দেখে সন্দেহ নিয়ে বউ কুঁচকে জিজ্ঞেস করলো, কিরে, এত সকালে তুই কোথায় গিয়েছিলি? তিথি ভয়ে ঢোক গিলে আমতা আমতা করে বলল, ও ও আপু, একটু বাইরে গিয়েছিলাম, একটু ফ্রেশ বাতাস খেতে। ও তাই বুঝি? তো আমাদের কিছু বলবি না? এদিকে আমি আর আরফা তোকে পাগলের মতো খুঁজে মরছি। আপু, আমি তো বুঝতে পারিনি যে তোমরা আমাকে খুঁজছো। তিথি বলল, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, মা সকালের নাস্তার জন্য ডাকছে। আচ্ছা,
কথাটা বলেই তিথি দাঁতে দাঁত চেপে চেষ্টা করলো স্বাভাবিকভাবে হাঁটতে, কিন্তু পারল না। সে আবার খোঁড়াতে শুরু করলো। তোরা তিথিকে খোঁড়াতে দেখে সন্দেহ নিয়ে বলল, কিরে, এমনভাবে পা টেনে হাঁটছিস কেন? পায়ে আঘাত পেয়েছিস নাকি? তিথি থতমত খেয়ে সেখানেই থেমে গেল। তার পুরো শরীরটা ভয়ে কাঁপতে লাগলো। তারপর কোনো মতে গলা পরিষ্কার করে বলল, ওই আসলে আপু, রাস্তায় পা স্লিপ করে একটু ব্যথা লেগেছে, তাই এমন করে হাঁটছি। চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। কথাটা বলেই তিথি প্রায় ছুটে গিয়ে রুমে ঢুকলো এবং তাড়াতাড়ি দরজাটা বেজিয়ে দিল। তোরা আর আরফা সন্দেহ নিয়ে একে অপরের মুখের দিকে তাকালো। তবে আর কিছু না ভেবে তারা দুজনেই নিচের তলার দিকে রওনা দিল। তিথি রুমে এসেই নতুন পোশাক নিয়ে সোজা ওয়াশরুমে প্রবেশ করলো। শাওয়ার ছেড়ে দিল আর ঠান্ডা জলের ধারা শরীরে পড়তেই তার শরীর আরও বেশি কাঁপতে শুরু করলো। এরপর সে আয়নার নিজের দিকে লক্ষ্য করলো। তার সারা শরীরে যেন লালচে ছোপ কামড়ের দাগ স্পষ্ট হয়ে আছে। তিথির বুঝতে বাকি রইল না আয়ানেরই করা এই ক্ষতগুলো, আর আয়ান যে শুধুমাত্র চরম জেদ ও রাগের বহিঃপ্রকাশ হিসেবেই কামড়েছে, তিথি সেটাও যন্ত্রণা নিয়ে বুঝে গেল। তিথি শাওয়ার নিয়ে এসে কাপা শরীর কম্বল গায়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল, আর ক্লান্তিতে তার চোখ জড়িয়ে এলো, আর ধীরে ধীরে সে গভীর ঘুমে তলিয়ে গেল। একে একে সবাই ডাইনিং টেবিলের চারপাশে ভিড় করলো। অনেক আত্মীয় স্বজনও একত্রে নাস্তার জন্য বসেছেন। আয়ানও ফ্রেশ হয়ে ফিটফাট সেজে নিচে নামলো। আর শিহাবও এলো। রৌদ্র সবার শেষে নামলো। সকলে ডাইনিং টেবিলে নিজেদের আসনে বসলো। হঠাৎ তনুজা খানের চোখ গেল, সবাই তো আছে, তিথি কেন এখন অনুপস্থিত? এই চিন্তা মাথায় আসতেই তিনি তোরাকে জিজ্ঞেস করলেন, কিরে মা, তোকে না তিথিকে ডেকে আনতে বলেছিলাম? তোরা জবাব দিল, হ্যাঁ মা, ও তো বলল নিচে আসছে, কিন্তু এতক্ষণেও কেন এলো না? আমি ঠিক বুঝতে পারছি না। তনুজা খান বললেন, ঠিক আছে, তোরা খাওয়া শুরু কর, আমি একবার উপরে গিয়ে দেখে আসছি। কথাটা বলেই তনুজা খান তাড়াতাড়ি উপরে গেলেন। বেশ কিছুক্ষণ পর তিনি মুখ ভার করে এবং হঠাৎ ভঙ্গিতে ফিরে আসলেন। তনুজা খানকে একা ফিরে আসতে দেখে রৌশনী খান চিন্তিতভাবে জিজ্ঞেস করলেন, তিথি কই, ও কি এলো না? তনুজা খান শান্ত ও স্বাভাবিক কণ্ঠে বললেন, পরে খাবে, এখন নাকি ওর একদম খেতে ইচ্ছে করছে না। আর কেউ কোনো প্রশ্ন তুলল না বা কথা বাড়ালো না। সবাই নিজেদের মতো করে খাওয়া শুরু করলো। দুপুর ঠিক 2টো সুই গায়ে হলুদের জমকালো স্টেজ সাজানো সম্পূর্ণ হয়েছে, আর সকল আত্মীয় স্বজনের উপস্থিতিতে পুরো বাড়িটা যেন উৎসবের আনন্দে টইটুম্বর। রৌদ্র কোথায় জানি গাড়ি নিয়ে বেরিয়েছে, তবে সে সন্ধ্যার আগে অবশ্যই ফিরবে বলে জানিয়েছে। আর সে দুহাত ভরে আনন্দের মেহেদি লাগিয়েছে। প্রাণ খোলা খুশি মনে গুনগুন করে গান গাইতে গাইতে রুমে প্রবেশ করতে লাগলো। কিনে দে রে তুই রেশমি চুড়ি, নইলে করব তোর সাথে আড়ি। ঠিক সেই মুহূর্তে শিহাব ফোন স্ক্রল করতে করতে রুম থেকে বের হচ্ছিল। আর সেও ছিল প্রচণ্ড খুশি আর অন্যমনস্ক। শিহাবও তাই। দুজনে একরকম ঘরের মধ্যে থাকায় সজোরে ধাক্কা খেল এবং দরাম করে মেঝেতে পড়ে গেল। আরশি সোজা গিয়ে শিহাবের বুকের ওপর পড়ল। আরশি আতঙ্কের সাথে সাথে শিহাবের শার্টের কলারটা খামচে ধরে চোখ বন্ধ করে ফেলল। শিহাব প্রচণ্ড বিরক্ত হয়ে আরশিকে কিছু বলতে যাবে, ঠিক তখনই তার দৃষ্টি থমকে গেল আরশির লাজের রাঙানো বন্ধ চোখের দিকে। শিহাবের হাত অসাড়ভাবে আরশির কোমরটা শক্ত করে চেপে ধরল। শিহাব যেন মুহূর্তে এক ঘোর লাগা জগতে প্রবেশ করল। নিজের অজান্তেই তার ঠোঁট ধীরে ধীরে আরশির ঠোঁটের পানে এগিয়ে যেতে লাগলো। আরশিও অতি সন্তর্পণে
চোখ দুটি মিলল, আর চোখ খুলেই সবার আগে তার দৃষ্টিতে ধরা পড়ল শিহাবের নেশাচ্ছন্ন তীব্র আকর্ষণ ভরা চোখ জোড়া। আর সে স্পষ্ট অনুভব করল শিহাব তীব্র গতিতে তার দিকে এগিয়ে আসছে, আর সেও যেন পাথর হয়ে গেল। সরা বা বাধা দেওয়ার কথা যেন ভুলেই গেল। সে এক ঘরের মধ্যে শিহাবের দিকে চেয়ে রইল। শিহাব খুব সাবধানে আরশির ঠোঁটের কাছে একেবারে ঘনিষ্ঠ হলো, আর আরশির ঠোঁটে নিজের ঠোঁট দিয়ে আলতো করে ছুঁয়ে দেওয়ার ঠিক সেই মুহূর্তেই কারো গণবেদী টিঙ্ক চিৎকার ভেসেও এলো। আহ, ওহ মাই গড, আমি কিছু দেখিনি। গল্প নির্লজ্জ ভালোবাসা পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।